হ্যালো, তো শুরু করি তাই না? বলো তোমাদের কি সমস্যা সেটা আগে বলো। স্যার প্রশ্নের প্যাটার্নটা বলে দিলে স্যার ভালো হতো স্যার। প্যাটার্ন? জি স্যার। প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 4 ঘন্টার প্রশ্ন পরীক্ষা, 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা দিতে হবে। প্রতিটা প্রশ্নের এ বি সি থাকবে প্রত্যেকটা কোশ্চেনের, অথবা এ বি থাকবে, ঠিক আছে? 16 মার্কস, প্রত্যেকটা ক্যারি করবে 16 মার্কস, 5 16 80, 80-র মধ্যে তোমাদের আনসার করতে হবে। আর 20 মার্কস হবে তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা ক্লাস টেস্ট, ক্লাস অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট এটসেট্রা। এখন এই ক্লাস টেস্টের বিষয়টা তোমাদেরকে একটা ক্লাস টেস্ট দিতে হবে, সেটা কবে দিবা তোমরা ডিসাইড করো। খুব বেশি দেরি না, পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথে স্যার 14 তারিখে স্যার দিতে চাচ্ছিলাম স্যার। দাও, সমস্যা নেই। 14 তারিখ কি বার? রবিবার স্যার। রবিবার। দাও, 14 তারিখে দাও। স্যার তাহলে সকাল 11টার দিকে 10টার দিকে এরকম সময় দেই স্যার। 11টায় হবে না, হ্যাঁ 10টায় স্যার। 10টায় হলে হবে। 10টার একটু আগে দিতে হবে। স্যার কত মার্কের মধ্যে পরীক্ষা হবে স্যার, আর মানে সময় কতটুকু স্যার? এই তো ধরো 30 মিনিট। আচ্ছা, যাই হোক, এখন আমাকে আহ, আহ, বলো তোমরা, এটা কোশ্চেনের প্যাটার্ন, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন বললাম। কোশ্চেন কিভাবে হবে, কি থাকবে, ঠিক আছে? আর কি বলো, তোমাদেরটা আগে শুনি, আমি তো পুরো কোর্স। চ্যাপ্টার থেকে কয় সেট কোশ্চেন হবে এটা যদি একটু আইডিয়া দিয়ে দিতেন। স্যার কিছু সাজেশন দিলে স্যার ভালো হতো। সাজেশন কি দিবা? আমি যা পড়াইছি সবই সাজেশন, ওর কম আর কিছুই নাই। যা পড়াইছি ওগুলোর মধ্যেই পড়ার চেষ্টা করো। আমার কাছ থেকে আমি যা পড়েছি ইনশাল্লাহ 4 থেকে 4.5 সেট আশা করতে পারো। হ্যাঁ, আমি যা পড়িয়েছি। দেখি স্ক্রিন শেয়ারটা দিয়ে তোমাদের খেয়াল করার জন্য। স্যার আপনার পিডিএফ গুলো স্যার সবগুলো তো স্যার আমার কাছে নেই। তোমার কাছে নেই, সিয়ামের কাছে যোগাযোগ করো। সব আমি যা ক্লাস নিয়েছি সব দিয়ে দিয়েছি। শোনো, দেখো, এই যে একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখো এখানে কি দেখা যায়। এগুলো পিডিএফ করতে গেলে অনেক সময় লাগবে, আমি আসলে দেখাই তোমাদের, প্রেজেন্টেশন দেখানোর দরকার নেই। দেখো, এই যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তাই না? মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়া হয়েছিল, কি মনে আছে? অনেক এক্সাম্পল দেওয়া হয়েছিল যে হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি, হোয়াট ইজ মেজার অফ লোকেশন, তাই না? দেখে মনে পড়ে সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি? আমাদের আসলে দেখো সেট গুলো কি কি বলতো? মেজার অফ লোকেশন, মেজার অফ ডিসপারশন, ঠিক আছে? মেজার অফ লোকেশন, তাই না? আমরা কি পড়েছি? মিন, ভেরিয়েন্স, এগুলো পড়েছি। তো সেটা মিনটা কোথায় আছে, এই এর লোকেশনটা আমরা মেজার করি, তাই না? এই ম্যাক্সিমাম এই যে ক্লাস্টার, দেখো একটা করে ক্লাস্টার করা আছে, এগুলো কোথায় আছে এইটা আমরা খুঁজে বের করি। আর ডিসপারশন, তাই না? যে ডাটাগুলো কিভাবে স্প্রেড আছে, এই দুটো। তো এখানে তোমাদের প্রথম সেটের ভিতরে যে জিনিসটা আসতেছে, যে এখানে সিম্পল কিছু বিষয় আছে, যে তোমাদের আমি ওই যে ফিজিক্যালি ক্লাস নিয়েছি, তাই না? হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সটা কি? ফার্স্ট কোশ্চেন আসতে পারে যে স্ট্যাটিস্টিক্সটা আসলে কি। এটা এক্সাম্পল দিয়ে একটা ডিসকাস করো, অথবা প্রথম যে জিনিসগুলো তোমাদের আলোচনায় আসছে সেগুলোতে পপুলেশন কি, তারপরে সে পপুলেশনটা করো, এক্সাম্পল দাও, এক্সপ্লেইন করো, ঠিক আছে? তারপরে হচ্ছে স্যাম্পল,
প্রথম সেটে কি আছে? স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, স্যাম্পল এগুলো আছে, তাই না? প্রথম চ্যাপ্টারে কথা বলছি, প্রথম কোশ্চেনের সেট না। তো সেখানে তোমাদের যদি বলে যে হোয়াট ইজ স্যাম্পল, স্যাম্পলটা কেন ড্র করা, কোশ্চেন গুলো কি হতে পারে তোমাদের যা পড়িয়েছি তার ভিতর থেকে, যে পপুলেশনটা কি, তাই না? পপুলেশন আমরা কেন চুজ করি, পপুলেশনের একটা এক্সাম্পল দাও। তারপরে পপুলেশন থেকে আমরা কি নেই? স্যাম্পল। স্যাম্পলটা কি, স্যাম্পলের ডেফিনেশন কি, একটা পপুলেশন একটা স্যাম্পলের তুমি হচ্ছে এক্সাম্পল দাও। আচ্ছা, স্যাম্পলটা আমরা কেন নিই, নেওয়ার উদ্দেশ্যটা কি, তাই না? কি উদ্দেশ্য কি বলতো স্যাম্পলটা নেওয়ার? বলো, স্যাম্পল নেওয়ার উদ্দেশ্য কি? প্রশ্ন না করে বলে ফেলা ভালো, তাই না? যে প্রশ্ন করলে উত্তর দিতে হবে। তা কোন সিস্টেম যাচাই করার জন্য ওর মিন কি হবে, ভ্যারিয়েন্স কি হবে, এইগুলো বের করার জন্য যেটা মানে একটা ডাটা নেওয়া লাগে ওইটা হলো স্যাম্পল। কি বলতেছো কিছুই বুঝলাম না। একটা পপুলেশনকে রিড করার জন্য আমরা একটা স্যাম্পল দিই, পপুলেশনটা সম্পর্কে জানার জন্য স্যাম্পল দিয়ে ওটাকে আমরা এস্টিমেট করতে চাই। ঠিক আছে, একটা স্যাম্পল নিয়ে আমরা দেখলাম স্যাম্পলের মিন ভেরিয়েন্স কেমন হয়, তাহলে এই স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখলাম, মিন ভেরিয়েন্স এগুলো তুমি যেগুলো বললে সেটা হচ্ছে স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স। সেটা দিয়ে আমরা ওই পুরো পপুলেশনটাকে একটা সম্পর্কে একটা ধারণা নিতে চাই, নট এক্স্যাক্টলি দ্যাট। হ্যাঁ, জাস্ট একটা কনসেপ্ট নেওয়ার জন্য। স্যার তাহলে পপুলেশনকে রেট করার জন্য সিম্পল স্যাম্পল ব্যবহার করা হয়। সব বলে দিয়েছি, লিখে দিয়েছি, সব আছে দেওয়া। এখন প্রশ্ন করলে হবে না, আমি যেটা বললাম তোমাদের বোঝানোর জন্য। বোঝানো আর ডেফিনেশন দুটো কি এক জিনিস? না স্যার। তাহলে বোঝানোর জন্য তো অনেক কথাই বলতে হবে, একটা ক্লিয়ার ডেফিনেশন, পপুলেশন, স্যাম্পল, কিসিয়াম লিখে দেওয়া আছে না? জি স্যার, জি স্যার। সব লিখে দেওয়া আছে, অফলাইন ক্লাসে নেওয়া হয়েছিল সব সুন্দরভাবে লিখে দেওয়া আছে। এখন তোমার কাছে নাই, কোথায় আছে? তুমি তোমার কাছে আসো কিনা সেটা আগে খুঁজে দেখ। তোমার কাছে তুমি? জি স্যার। আচ্ছা, তাহলেই হবে। সুন্দর করে লিখে দিয়েছি, এগুলো বোঝাচ্ছে। হ্যাঁ, তো একটা পপুলেশন থেকে একটা স্যাম্পল আমরা কেন নেই? অনেক সময় পুরো পপুলেশনকে আমার টাইম সাপেক্ষ, অনেক ব্যয় সাপেক্ষ হতে পারে, পুরো পপুলেশনটাকে আমি নিতে পারছি না। ঠিক আছে, পপুলেশন মিন, স্যাম্পল মিন আর বার, তাই না, দিয়ে ব্যবহার করা হয়েছে। কেন, কোনটা মিন হচ্ছে স্যাম্পল মিন করা, তাই না? তো ওই পপুলেশনের ভিতর থেকে একটা অংশকে আমরা নিচ্ছি, র্যান্ডম স্যাম্পল বলিনি তোমাদের ক্লাসে অনেক এক্সাম্পল দিয়েছি। তো যাই হোক, এই স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, স্যাম্পল, হ্যাঁ, এগুলো নিয়ে এই কথাগুলোই আসবে, এর বাইরে আর কি, যে এটা রিজনটা কি। আচ্ছা, তারপরে আসলো তোমার এই যে যেটা শেয়ার করেছি তোমাদের সাথে, যে সেন্টার টেন্ডেন্সিটা কি, মেজার অফ লোকেশনটা কি। মেজার অফ লোকেশনটা আসলে সেন্ট্রাল টেন্ডেন্সিটিকে ডেসক্রাইব করে, টেন্ডেন্সি অফ দ্য ডাটা। তারপরে এর মেজার অফ লোকেশন গুলো আসলে কি কি এখানে সব দেওয়া আছে, মিন, মিডিয়ান, মোড। ঠিক আছে, মিন গুলো হচ্ছে আবার কয় রকম, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক। তাহলে সিম্পলি মিন, মিডিয়ান, মোডের ডেফিনেশন, অথবা এখান থেকে যে অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিন বা হারমোনিক মিন কি, এদের একটা ডেফিনেশন দাও। আবার অ্যারিথমেটিক মিনের কিছু প্রপার্টিজ করা হয়েছে, এই যে এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে যে অ্যারিথমেটিক মিন, তার সাথে একটা এক্সাম্পল আছে। ঠিক আছে, যে মিডিয়ানের ডেফিনেশন আছে, তার সাথে এক্সাম্পল আছে। তারপরে হচ্ছে তোমার মিডিয়ান কিভাবে ক্যালকুলেট করা হয়, একটা ডেটা দেওয়া থাকলে সেখান থেকে যদি মিডিয়ান বের করতে বলা হয়, মিডিয়ানটা কিভাবে বের করা হবে, মোডটা কি, সে মোডটা কিভাবে বের করা হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে তোমার মেজার অফ লোকেশন। তারপরে তোমার দেখো এখানেও তোমাদের ওই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন নিয়ে কথা বলা হয়েছে, যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন
এগুলোর কিছু ডেরিভেশন প্রপার্টি আছে। তো কোনো একটা ডেটা দেওয়া থাকলো সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ, তারপরে অ্যারিথমেটিক মিন বের করা বা জিওমেট্রিক মিন বের করা বা হারমোনিক মিন বের করা, ঠিক আছে। তারপরে তোমাদের এই যে ফ্রিকোয়েন্সি পলিগন পড়ানো হয়েছে না, এটা প্রথমের দিকে পড়ানো হয়েছিল অফলাইন ক্লাসে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তোমাদের এই যে হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, তারপরে তোমার হচ্ছে পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, পজিভ কি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার ওই যে প্রথম সেটের মধ্যে চলে আসছে। আর পরেরটার মধ্যে আসছে যে তোমার হচ্ছে মেজার অফ লোকেশন। ক্লিয়ার হলো কি যে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে বেসিক যে আলোচনাগুলো, স্ট্যাটিস্টিক্স কি এটা ডিসকাস করো এক্সাম্পল, অথবা পপুলেশন কি সেটা এক্সাম্পল করো, পপুলেশন স্যাম্পল। তারপরে তোমার হচ্ছে এর সাথে আসবে তোমার হচ্ছে এই যে হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, এগুলো যে আমরা ডিসকাস করি, আলোচনা করি, গ্রাফ অঙ্কন করি, হ্যাঁ। তো হিস্টোগ্রাম কোনটা, বার ডায়াগ্রাম কোনটা, ফ্রিকোয়েন্সি পলিগন কোনটা, এগুলোর কাজ কি, এই জিনিসগুলোই প্রথম সেটের দিকে ভিতরে চলে আসে। দ্বিতীয় সেটের ভিতরে আসছে তোমার হচ্ছে মেজার অফ লোকেশন। সে মেজার অফ লোকেশনে তোমার অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, ঠিক আছে। এগুলোর মধ্যে অনেক রিলেশন আছে, তাই না। তারপরে অ্যারিথমেটিক মিন, যেমন তোমাদের এই যে অ্যারিথমেটিক মিনের, হ্যাঁ, এরকম কিছু ডেটা দেওয়া থাকে, সে ডেটা দেওয়া থাকলে তার অ্যারিথমেটিক মিন বের করো। বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তার কেমন হবে সেটার গ্রাফ, সেটাও এরকম ডেটা থেকে হতে পারে। ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি পলিগনটা বের করো, ঠিক আছে। তো এগুলো তো সিম্পল অঙ্ক, কিছু প্রপার্টিজ করা হয়েছে, তাই না। algebraic sum of the deviation of the set of values from the arithmetic mean is 0. আমার লেকচারটার মধ্যে সব সুন্দরভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী মোটামুটি সব করে দিয়েছি, খুব সংক্ষিপ্ত করে করেছি, খুব বেশি করাইনি। তারপরে sum of the squares of the division of the values minimum when taken about mean, তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা বইয়ে সুন্দরভাবে করে দেওয়া আছে। তাহলে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এবং এগুলোর মধ্যে রিলেশন, এই যে এটা একটা অঙ্ক বলে দেওয়া আছে, এটা অঙ্কটা করতে হবে, করে দেওয়া আছে, ঠিক আছে। যেন দুইটা স্যাম্পল মনে হয় একসাথে যদি ড্র করা হয় সেটার অ্যারিথমেটিক মিন কি হবে, এরকম মনে হয় লেখা আছে। তারপরে তোমাদের হচ্ছে জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিনের তোমাদের করানো হয়েছে না, তাদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপ অ্যারিথমেটিক মিন ইজ লেস দেন জিওমেট্রিক মিন ইজ লেস দেন হারমোনিক মিন, আছে না, করানো হয়েছে কিন্তু। তো সেগুলোর আবার হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে জিওমেট্রিক্যালি তোমাদের দেখানো হয়েছে। তো এগুলো, এই জিনিসগুলো আসবে এর ভিতরে, এই 2 নম্বর সেটের ভিতরে এগুলোই আসবে। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তাদের ডেফিনেশন, এক্সাম্পল, প্রপার্টিজ, একটার সাথে আরেকটা রিলেশন, অঙ্ক, ঠিক আছে। এই মিলিয়ে তোমার হচ্ছে 2 নম্বর সেট। শেয়ার করেছি কোনটা দেখো তো, জিওমেট্রিক মিন। আচ্ছা ঠিক আছে। তাহলে জিওমেট্রিক মিনের ওই একই ভাবে সংক্ষিপ্ত ভাবে বললাম, এটা ডেফিনেশন আছে, তারপরে হচ্ছে প্রপার্টিজ আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিনের রিলেশন, জিওমেট্রিক মিন, তারপরে আসছে হচ্ছে হারমোনিক মিন, এগুলোর মধ্যে রিলেশন আর প্রত্যেকটা মিন বের করা, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলো বের করার আমি তো তোমাদের হচ্ছে কি বলে এগুলো কিছু অঙ্ক করেছি না। জি স্যার, অঙ্ক করিয়েছেন।
হ্যাঁ, যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো কোনোটাই বাদ দেবা না। এই যে দেখো এগুলো তোমাদের জিওমেট্রি আমি একটু করানোর চেষ্টা করেছি বোঝানোর। তারপরে জিওমেট্রিক মিনের কিছু অঙ্ক, এই যে দেখো তো কিছু অঙ্ক, হারমোনিক মিনের কিছু অঙ্ক, কিছু এক্সাম্পল, তাই না? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ এস ফর এ গ্রুপ, হারমোনিক মিনটা কি হবে, তারপরে সিম্পলিটি একটা ডাটা থাকলে সেটা হারমোনিক মিন কি হবে, ইফেক্ট অফ চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি অন মিন। তারপরে দেখো এই যে কিছু সুন্দর ফিজিক্যাল এক্সাম্পল করা হয়েছে। একজন একজন ব্যক্তি যদি সাঁতার কাটে, কি বলা হচ্ছে, ফ্রি স্টাইল সাঁতার, তাহলে অ্যারিথমেটিক মিন কত হবে, তারপরে জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তাই না? সুন্দরভাবে তোমাদের কিছু এক্সাম্পল করা আছে। জাস্ট এখানে অ্যারিথমেটিক মিন, মেজার অফ 2 নম্বর সেটা তোমাদের এইটাই, মেজার অফ লোকেশনের এই যে ডেফিনিশন, এক্সারসাইজ, এক্সাম্পল, আর হচ্ছে ইয়া তোমার কিছু রিলেশন। ঠিক আছে? এই যে দেখো রিলেশন বিটুইন অল অফ দ্য মিনস, তাই না? এটা করা হয়েছে, মনে আছে এটা? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এর মধ্যে যে একটা জিওমেট্রিক্যাল রিলেশনশিপ আছে সেটা জিওমেট্রিক্যালি দেখানো যায়, সেটা তোমাদের দেখানো হয়েছে। এইটাই মোটামুটি এর মধ্যে এগুলোই আসবে, এর বাইরে আর কিছু নাই এখানে। তারপরে আসা হচ্ছে মেজার অফ ডিসপারশনে, এই যে রিলেশন অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন বের করা হয়েছে, তাহলে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। তাহলে এখানে পুরোটাও আসতে পারে, খন্ড খন্ডও আসতে পারে, সেটা দেখে নেব প্রশ্নের মার্কস অনুযায়ী, প্রশ্নের লেন্থ হবে। তাহলে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন হারমোনিক মিন। এই যে প্রমাণটা, খুব সুন্দরভাবে প্রমাণটা করে নেবে। তাহলে মেজার অফ আর এই সেন্ট্রাল টেন্ডেন্সি, প্রমাণটা আমরা বলো। স্যার এই প্রমাণটা আমরা অন্যভাবে করলে হবে না ফিগার ছাড়া? বুঝলাম না কথা। স্যার এই যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন, এই প্রমাণটা যদি স্যার আমরা অন্যভাবে করি? অন্যভাবে বলতে কি, তোমাদেরকে তো আমি বলেছি যে তোমাদের বইয়ে একটা করে দেওয়া আছে খুব সিম্পলি, খুবই মানে সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন ওয়েতে দিয়ে স্যার, আমরা অ্যালজেব্রিক ওয়েতে শিখছিলাম তো স্যার, ওইটা করলে হবে না। শিখেছিল, আর এটা শেখোনি, তাই না? এটা স্যার দেখেছিলাম স্যার, যে ওইটা আর কি ইজি একটু স্যার, এই জন্য। স্যার ওইটা হলো দুইটা তো- পজিটিভ ইন্টিজার ধরে নিয়ে স্যার ওই করে দিলে হয়ে যাবে। হ্যাঁ। তোমরা কেন খারাপ করো সেটা বুঝতে পারছো কি? আমি যা বলবো সেটাতে চলবে না, বড় ভাইদের যে নোট আর ইনস্ট্রাকশন আছে সেটাতে চলবে। চলো, না স্যার, আমরা ক্লাসই করেছিলাম। আমি বলছি ওটা তো করা, ওটাও বলা হয়েছে তোমাদের। তোমাদের কিছু তো মনে হয় আমি আলোচনা তোমাদের বললাম যে এটা বইয়ে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, করে নিও। প্রশ্ন যদি থাকে তোমাকে যে জিওমেট্রিক্যালি করো, তো তুমি ওইটা দিলে হবে। এই যে প্রশ্ন কে করলে, স্যার আমরা এটা না করে যদি অন্যভাবে করি হবে না, কে? আমি বলছি যে জিওমেট্রিক্যালি যদি বলা না থাকে তখন? হ্যাঁ, বলা না থাকলে তুমি যে কোনোটাই করতে পারো। জি স্যার। এখন তোমার প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আগে তুমি যেটা বললে যে অন্যভাবে করি হবে না, অন্যভাবে করলে হবে যখন কোনো কিছু উল্লেখ থাকবে না, আর যখন উল্লেখ থাকবে তখন তোমাকে সেটাই করতে হবে। এটা মাথায় রাখবা কিন্তু, ঠিক আছে? যে কোনটা বলে, যে কোনো থাকতেই পারে যে প্রমাণ করে যে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন হারমোনিক, যে কোনোটা দিয়ে দিতে পারো। আর এটা তোমাদের বোঝানোর জন্য করা হয়েছে, মূল রহস্যটা এখানেই। অঙ্ক তো বিভিন্ন ভাবে করা যেতে পারে, তাই না? কিন্তু ফিজিক্সটা তো বুঝতে হবে। যাই হোক, তারপরে আসছে তোমাদের কি 3 নাম্বার সেটে মেজার অফ ডিসপারশন। তাহলে দেখি মেজার অফ ডিসপারশনে কি আছে। মেজার অফ ডিসপারশন, মেজার অফ ডিসপারশনে লিখে লিখে ক্লাস করে, তাই না? মেজার অফ ডিসপারশনে কি
বলো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা শিখেছিলাম মিন, মিডিয়ান, মোড। আর মেজার অফ ডিসপারশনে, ডিসপারশন বলতে বলা হচ্ছে আমাদের ভেরিয়েবিলিটি, স্ক্যাটার, স্প্রেড, তাই না? যে মিন, মিডিয়ান, মোড, মিন থেকে আসলে তার ডেটাটা কতটুকু সরে গেল, বিচ্যুত হলো, কোথায় আছে মিনটা, কার্ভটা, মিনের সাথে ডিফারেন্স কত, এই জিনিসগুলো দেখা হয়েছে। সেটাই হচ্ছে মেজার অফ ডিসপারশন। তো মেজার অফ ডিসপারশন তোমার হচ্ছে ফ্রম, এখানে কি কি আছে মেজার অফ ডিসপারশনের মেজার গুলো হচ্ছে রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? তো অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন কোনগুলো বলো তো? অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন কোনগুলো? স্যার রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। গুড। তাহলে আর কোয়ার্টাইল ডেভিয়েশন, তারপর পার্সেন্টাইল ডেভিয়েশন, এগুলো হলো রিলেটিভ। রিলেটিভ, থ্যাংক ইউ। এই যে লেখা আছে দেখো অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন। তো অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন এগুলোর কি ডেফিনেশন, এগুলোর এক্সপ্রেশন, আর এইখানে এই মেজার অফ ডিসপারশনটা কিভাবে করা হয় সেগুলো সবগুলো সুন্দরভাবে দেওয়া আছে। ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, হ্যাঁ, এগুলো বের করার টেকনিক গুলো, এটা পুরো সুন্দরভাবে আগে আমার লেকচারটা তোমরা ওভারভিউ করবে সুন্দরভাবে, কোনো কিছু বাদ রাখবে না, আমি বারংবার বলছি, ঠিক আছে? তো এই ডেভিয়েশন গুলো তোমরা করে নিবা। এখানে আমাদের কিছু হচ্ছে এক্সাম্পল আছে, তাই না? যে রিলেশন আছে না, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে এখানে কিছু তোমাদের যে ডেফিনেশন আছে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে রেঞ্জের কি সম্পর্ক, কোয়ার্টাইল ডেভিয়েশনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, এগুলো সম্পর্কগুলো আছে না? এই যে ধরো এই ধরনের রিলেশন গুলো। তারপরে কিছু অঙ্ক, এই যে দেখো এখানে একটা অঙ্ক কি করা আছে, গ্রুপ অফ 40 স্টুডেন্টস সিলেক্টেড এন্ড মেজার দেয়ার হাইটস হুইচ গিভ মিন, একটা মিন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। অ্যানাদার গ্রুপ, দুটো গ্রুপ হচ্ছে, দুটো গ্রুপের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। তাহলে ফাইন্ড দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য কম্বাইন্ড গ্রুপ, দুটো গ্রুপকে যদি এক জায়গায় করা হয় তাহলে তাদের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেমন হবে, এরকম দুটো গ্রুপের এরকম অঙ্ক করা হয়েছে। তারপরে মোমেন্ট, স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি শেয়ার অন্য, এখন কি শেয়ার আছে কোনটা? স্যার মিন ডেভিয়েশন যে সংজ্ঞাটা আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সংজ্ঞা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন দেখতে হচ্ছে না, ওই যে যেটা বললাম, একটা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কম্বাইন্ড সিরিজ, দুটো সিরিজ যদি থাকে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেমন হবে, সেটা হচ্ছে এরকম। এই যে সেই সূত্রটা এটা ড্রাইভ করা হয়েছে, এই যে দেখো এটার একটা অঙ্ক, যে অঙ্কটার কথা বললাম, জাস্ট এই সূত্রটা কম্বাইন্ড গ্রুপের মিন ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা সেটা ইউজ করে বের করা হয়েছে। ঠিক এই ধরনের বিষয়গুলো। তারপর মোমেন্টে পরে যায়। তারপরে কিছু রিলেশন ছিল না, ফর টু অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ হাফ অফ দ্য রেঞ্জ, তাই না? তারপরে এই যে এখানে দেখো আর দুইটা বলে দিয়েছি তোমাদেরকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইট অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার ইজ রুট স্কয়ার রুট অফ n স্কয়ার মাইনাস 1/12, এটা তোমরা অ্যালজেব্রাতে প্রমাণ করেছো। তারপরে if x bar and s be arithmetic mean and standard deviation respectively of n non-negative observation, then show that কি এটা x bar into root over n minus 1 is greater than equal to s, ঠিক আছে?
তো এই যে তোমাদের প্রপার্টি অনেকগুলো ছিল, সব যে পড়িয়েছি তা না, এই দেখো একটা পড়িয়েছি আর দুটো তোমাদের করতে বলেছি, বইয়ে আছে যে একটা প্রমাণ করা আছে, একটা না দুটাই করা আছে। এই যে এটা তো করেই দিয়েছি, ফর টু অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে রেঞ্জের হাফ সেটা দেখানো হয়েছে, তারপরে এটাও করে দেওয়া হয়েছে, এই লাস্টটা, তাই না? শেষেরটা করে দিয়েছি এখানে। আর সেকেন্ডটা যেটা, এইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ফার্স্ট এর ন্যাচারাল নাম্বার, এটা তো খুব ইজি একটা প্রমাণ, বইয়ে আছে তোমাদের করে দেবে। এখানে মোটামুটি এগুলোই অঙ্ক। ওই যে ডেভিয়েশন, ও আর একটা জিনিস আছে এখানে, মোমেন্ট, তাই না? মোমেন্ট, এই যে মোমেন্টস এর কথা বলা হচ্ছে, হ্যাঁ, আরেক র মোমেন্ট, তার ডেফিনেশন এটা। আচ্ছা, মোমেন্ট তার ইয়েতে যায়, আর একটা আছে বলে 6 নম্বর। এই দেখো মোমেন্টস, মোমেন্টস দেখতে পাচ্ছ তো নাকি? মোমেন্টস অ্যাবাউট মিন, মোমেন্টস অ্যাবাউট এনি পয়েন্ট, এইটা মাথায় রাখবা, কোনটা কোন মোমেন্ট কোনটা, এই কটা মাথায় রাখলে তোমাদের মোমেন্ট ক্যালকুলেট করতে পারবে। পিয়ারসনস কোএফিসিয়েন্ট, তারপর হচ্ছে স্কিউনেস কার্ডোসিস, স্কিউনেস কার্ডোসিস পরে তোমার মোমেন্টে হচ্ছে, দেখতে পাচ্ছ তো না মোমেন্টস, মোমেন্টস এর এগুলো সংজ্ঞা, মোমেন্টসটা কি, মোমেন্টস এর ডেফিনেশন, তারপরে রিলেশন বিটুইন র মোমেন্ট এন্ড কারেক্টেড মোমেন্টস, রিলেশনটা বের করা হয়েছে এখান থেকে। র মোমেন্ট আর হচ্ছে কারেক্টেড মোমেন্ট, এর মধ্যে রিলেশনটা যে এখানে দেখো, আর র মোমেন্ট উইথ কারেক্টেড মোমেন্ট, তাই না? তো এখান থেকে মোমেন্ট গুলো বের করা, এটাও তোমাদের শিখতে হবে যে মোমেন্ট কিভাবে বের করা হয়, ডিফাইন র মোমেন্টস, তারপর একটা ডেটা যদি দেওয়া থাকে সেখান থেকে যে তোমাদের একটা ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স দেওয়া থাকলে, যদি নাও থাকে মিন বা ভেরিয়েন্স, তো মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি না দেওয়া থাকে তাহলে তোমাদের সেটা বের করে নিতে হবে, বের করে নেওয়া তো খুবই ইজি। তো সেখানে কোনো একটা ডেটা দেওয়া থাকলে সেখানে যদি বলা হয় যে ফার্স্ট টু থার্ড, মানে দুইটা বা তিনটা বা চারটা, হ্যাঁ, মোমেন্ট ক্যালকুলেট করো, তোমার যে মিউ টু মিউ থ্রি, কারেক্টেড মোমেন্ট বললে কারেক্টেড মোমেন্ট বের করবা, র মোমেন্ট বের করলে শুধু মোমেন্ট বললে শুধু র মোমেন্ট, ঠিক আছে? সেটা শুধু এই ডেফিনেশন অনুযায়ী তোমরা বের করতে পারবে, ঠিক আছে? মোমেন্ট যদি বলা হয়, কোনো কিছু বলা না থাকে, তাহলে মোমেন্ট অ্যাবাউট মিন, ঠিক আছে? আর উল্লেখ করে বলা হয় মোমেন্ট অ্যাবাউট 2, 3, 4, 5, তার অর্থই হচ্ছে এই ডেফিনেশন, মোমেন্ট অ্যাবাউট এনি আরবিট্রারি ভ্যালু, সেটার ক্ষেত্রে এই ডেফিনেশনটা। আর মোমেন্ট অ্যাবাউট শুধু মোমেন্ট, র মোমেন্ট বলা হয় যার কারেক্টেড মোমেন্ট মিউ আর, আর র মোমেন্ট হচ্ছে এই যে আর র মোমেন্ট মিউ আর প্রাইম, ঠিক আছে? এটা হচ্ছে যদি কোনো কিছু বলা না থাকে তখন সেটা অ্যাবাউট মিন, ক্লিয়ার? তো কোন একটা ডেটা দেওয়া থাকলে সেখান থেকে তোমাদের মোমেন্ট বের করতে বলবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4 নম্বর পর্যন্ত আমাদের করা হয়েছে, 4 পর্যন্ত ঠিকঠাক, 4টা মোমেন্ট বের করতে হবে, পারবা না? পারা যাবে তো নাকি? ইনশাআল্লাহ স্যার। তাহলে এই মোটামুটি এখান থেকে এটা গেল, আর একটা জিনিস বাদ থাকলো সেটা হচ্ছে তোমাদের স্কিউনেস কার্ডোসিস, 3 নম্বর সেটের সাথে স্কিউনেস কার্ডোসিসটা এসে যায়। এই স্কিউনেস কার্ডোসিস করতে এসে যে পিয়ারসনস বিটা গামা কোএফিসিয়েন্ট গুলো বের করতে হচ্ছে,
হ্যাঁ, এই যে পিয়ারসন্স বিটা গামা কোএফিসিয়েন্ট বের করার জন্য আবার হচ্ছে তোমার মোমেন্ট দরকার। হ্যাঁ, বিটা 1 বিটা 2 এর জন্য μ4 μ2 দুটোই লাগবে। বিটা গামা রিলেশন, পিয়ারসন্স বিটা কোএফিসিয়েন্ট স্যাটিসফাই থিওরাম পড়ার দরকার নাই, তোমরা শুধু অ্যাপ্লিকেশন হবে। The skewness কি, কার্টোসিস কি, বলো। স্কিউনেসটা কি? lack of symmetry, that is departure from symmetry of a distribution. ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক না আনসিমেট্রিক, এইটাই। আর কার্টোসিসটা হচ্ছে মেজার অফ স্কিউনেস, তাই না? কি পরিমাণ স্প্রেড করেছে বা আনসিমেট্রিটা কি পরিমাণ, এই দুটো। সেটা কিভাবে বের করা হয় সেগুলো তোমাদের বলা হয়েছে, দেওয়া হয়েছে যে মেজার অফ স্কিউনেস এসকে দুই রকমের পদ্ধতি আছে, ডেভিয়েশন থেকে, মিন মিডিয়ান থেকে, ঠিক আছে? মিন মিডিয়ান, মিন মোড, আর এটা হচ্ছে ডেভিয়েশন, অ্যাবসলিউট মেজার অফ স্কিউনেস। তো যদি শুধু স্কিউনেস বলে তাহলে মিন থেকে করো, মিন মিডিয়ান থেকে করো, সমস্যা নেই, যে কোনো একটা ব্যবহার করতে পারো। আর পিয়ারসন্স কোএফিসিয়েন্ট বললে তো উল্লেখ করাই থাকবে, পিয়ারসন্স কোএফিসিয়েন্ট বা বাউলিস কোএফিসিয়েন্ট, এটা দ্বারা মেজার করা হয় যে কি পরিমাণ এটা কার্ভটা ডিসপ্লেসড হয়েছে, ডিসপ্লেসড কিরকম হয়েছে, স্কিউনেস অর্থাৎ সিমেট্রিটা কেমন, কি পরিমাণ, এই কোএফিসিয়েন্ট বিটা 1 বিটা 2 কোএফিসিয়েন্টটা বের করে আমরা বলতে পারছি। এটার জন্য তো তোমার ইয়ে লাগবে, মোমেন্ট লাগবে, স্কিউনেস কার্টোসিসে আসলেই মোমেন্ট লাগবে, ঠিক আছে? দ্য ডিগ্রি অফ থিকনেস, ফ্ল্যাটনেস অফ এ ডিস্ট্রিবিউশন রিলেটিভ টু এ নরমাল ডিস্ট্রিবিউশন ইজ কল্ড কার্টোসিস। সেটা বিটা 1 বিটা 2 থেকে বের করতে হবে যে ফর নরমাল ডিস্ট্রিবিউশন বিটা 2 এর মান যদি 3 হয় তাহলে এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন, আর 3 এর কম বেশি হলে কার্ভ ইজ কল্ড লেপ্টোকার্টিক আর রাইটোকার্টিক, দুটো আছে রিলেশন, এটা মনে রাখবা। বিটা 1 বিটা 2 বের করলে এটার সাথে কার্টোসিসটা কেমন, তখন এই কমেন্ট গুলো করতে হবে। এই মোটামুটি এই 3 নাম্বার পর্যন্ত সেট এটুকুই। এখানে একটা ডেফিনেশন তোমাদের গ্রাফে দেওয়া আছে যে মেসোকার্টিক, লেপ্টোকার্টিক আর প্লাটিকার্টিক। এই যে এক্সাম্পলও করে দেওয়া আছে, ফার্স্ট 4 মোমেন্টস অফ এ ডিস্ট্রিবিউশন অ্যাবাউট the value 4 of the variables are these. Find the moments about the mean and beta 1 and beta 2 skewness and kurtosis করে দেওয়া আছে। শোনো, যে টপিক গুলো আছে কোনো টপিকই বাদ নাই, সব করে দেওয়া আছে, খুব সংক্ষিপ্ত আকারে করে দেওয়া আছে, এর বাইরে এর চাইতে কম আর সাজেশন দেওয়ার কিছু নাই। সাজেশনটা আমি বলছি আবারও, প্রথম সেট বলেছি দুবার, দ্বিতীয় সেটটাও বলেছি, তৃতীয় সেটটা আবারও বলছি যে মেজার অফ ডিসপারশনটা কি, মেজার অফ ডিসপারশনের মেজার গুলো কি কি, অ্যাবসোলুট আর একটা রিলেটিভ, তাই না? এগুলো ডেফিনেশন, প্রপার্টি, আর এদের মধ্যে যে ইন্টার রিলেশন গুলো, যে কয়েকটা রিলেশন করিয়েছি আর কয়েকটা করতে বলেছি, ঠিক আছে? আর এরপরে সাথে সাথে আসবে কিছু এক্সাম্পল, সেই এক্সাম্পলে তোমার থাকতে পারে যে কিছু ডেটা দেওয়া আছে, সেখান থেকে তোমার মোমেন্ট বের করতে হতে পারে, অথবা সেখান থেকে তোমার যে মোমেন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই বের করার প্রসেস গুলো শিখলেই ওকে, ঠিক আছে? বলো তো, রাকিবুল ইসলাম, রাকিব বলো কি বললাম, এখান থেকে কি কি পড়বা তোমরা 3 নম্বর সেট থেকে? বলো, আতিয়া সানজিদা বলো 3 নম্বর সেটে কি কি আসবে বলো।
তা মেজার অফ ডিসপারশন কি এটা পড়তে হবে, মেজার গুলো কি কি এগুলা পড়তে হবে, রিলেশন গুলো, আর কিছু এক্সাম্পল যেগুলো দিছেন, আর দিছে কিছু ডাটা দেওয়া থাকবে এগুলার এসডি মানে যা যা আছে ওগুলা বের করা নিয়ম। মেজার গুলো বের করা, মেজার তারপরে চারটা ডিসপারশন মোমেন্ট বের করা, স্কিউনেস কার্টেসিস ডেফিনিশন, লেপ্টোকার্টিক হবে কিনা এটা কমেন্ট করা, শেপগুলো কি হবে। ঠিক আছে। জি হ্যাঁ, এইটা করলে তোমাদের আর এই 3 সেটের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, 4 নম্বর সেটে কি আসছে? প্রবাবিলিটি নাকি? ওটা নিয়ে আমার কথা বলার দরকার আছে? ওটা স্যার করিয়েছেন, কি কি স্যারের গুলো করবো, ঠিক আছে। তারপরে আমার সেটে আসো হচ্ছে নেক্সট আরেকটা হচ্ছে কি, কোরিলেশন রিগ্রেশন, তাই না? কোরিলেশন রিগ্রেশন, তাহলে কোরিলেশন রিগ্রেশনে আসবে তোমার হচ্ছে, কোরিলেশন রিগ্রেশনটা বের করি। টেস্ট অফ সিগনিফিকেন্স কোথায় ছিল? কোরিলেশন রিগ্রেশন ওটার মধ্যে ছিল নাকি আলাদা রে? আলাদা ছিল স্যার, রিগ্রেশন আগে করেছিল। এই যে পেয়েছি। আর ওইটা টেস্ট অফ সিগনিফিকেন্স। এই যে রিগ্রেশন অ্যানালাইসিস দেখতে পাচ্ছ তাহলে কি? জি শোনো, স্যার। রিগ্রেশনের সাথে কোরিলেশনটাও আসে। কোরিলেশনে সিম্পলি তোমার ওইটা, কোরিলেশনটা কি, কোরিলেশন কোফিশিয়েন্ট যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোর মান, কয়েকটা প্রপার্টিজ, এটা মানে স্যার পড়িয়েছিলেন তোমাদের, তাই না? কোরিলেশন কোফিশিয়েন্টস এর লিমিট আছে না, মানটা কত, -1 থেকে 1 এর মধ্যে আছে, পড়েছেন এগুলো? জি স্যার, কোরিলেশন অমিতাভ স্যার পড়িয়েছেন। হ্যাঁ স্যার পড়িয়েছেন, কিন্তু এগুলো পড়েছো কিনা সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। যে কোরিলেশনের ডেফিনিশন, এক্সাম্পল, তারপরে তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট বের করা, তারপরে স্ক্যাটার ডায়াগ্রাম ওইগুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছি, যে কোরিলেশনের তোমার হচ্ছে যদি আমরা ইয়ে করি, কোরিলেশন কোফিশিয়েন্ট গুলো বের করা একটা ডেটা থেকে, তাই না? একটা টেবিল দেওয়া থাকলো, সেখান থেকে কোরিলেশন কোফিশিয়েন্টটা বের করা, তারপরে হচ্ছে তোমার কোরিলেশন কোফিশিয়েন্টের যে কোরিলেশন কোফিশিয়েন্টের যে রেঞ্জ, মানটা কত থাকতে পারে, দেখো যে -1 থেকে 1 এর মধ্যে মানগুলো ভ্যারি করে, এগুলো মাথায় রাখবা। তারপরে বেশ কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলের ভিতর থেকে তোমার কোরিলেশন কোফিশিয়েন্ট হাইট ওয়েট এর মধ্যে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ডেটার মধ্যে হতে পারে কোরিলেশন কোফিশিয়েন্ট। তো এখানে শুধু কোরিলেশনটা কি, কোরিলেশন কোফিশিয়েন্টের মানটা কিভাবে বের করতে হয়, কোরিলেশন কোফিশিয়েন্টের মানটা এবং স্ক্যাটার ডায়াগ্রামটা, এই ঠিক আছে। তার সাথে আসলে তোমার হচ্ছে রিগ্রেশন, এই স্ক্যাটার ডায়াগ্রাম থেকেই তোমার হচ্ছে আসলে রিগ্রেশন, ঠিক আছে। রিগ্রেশনটা হচ্ছে লাইনস অফ বেস্ট ফিট, যে লাইনটা বেস্ট ফিট করে ওই ডাটার ম্যাক্সিমাম ডাটার পাশ দিয়ে একটা লাইন যায়। তো এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন তোমাদের পড়ানো হচ্ছে, রিগ্রেশন লাইন, যে সেখানে মেথড অফ লিস্ট স্কয়ার করা হয়েছে, যে প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার, যে প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ারটা কি, এবং প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার অনুযায়ী আমরা লাইন ফিটিং কিভাবে করতে পারি, এই যে এরর মিনিমাইজেশন, তাই না? এটা হচ্ছে মেথড অফ প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার, প্রিন্সিপাল নট প্রিন্সিপাল। রিগ্রেশন লাইনটা কি, বেস্ট ফিট কখন হবে, একটা যদি ডেটা দেওয়া থাকে সেই ডেটা থেকে আমরা যদি একটা রিগ্রেশন লাইন ফিট করতে চাই, এগুলো আমাদের থিওরিটিক্যালি দেখানো হয়েছে, কখন কোন লাইনটা বেস্ট ফিট করবে যদি এটা মিনিমাম, তাই না? এররটা মিনিমাম, এরর হচ্ছে লিস্ট সাম অফ দা স্কয়ারস অফ দা এররস, এরর হচ্ছে ডিফারেন্স বিটুইন দা
রিগ্রেশন লাইন উইথ দ্য ট্রু ডেটা। তো সেখান থেকে এই যে দেখো আমাদের রিগ্রেশনের লাইন চলে আসছে, যে কোন লাইনটা আমাদের ফিট করতে হবে। এখান থেকে কোনো অঙ্ক করা হয়েছিল? অঙ্ক তো করা হয়েছিল, তাই না? অঙ্ক করা হয়েছে, যেমন আরেকটা লেকচার, সেই লেকচারটা বই নাই তোমাদের কাছে নাকি? হ্যাঁ, 10.1 বলেছিল, অঙ্ক একটা আছে। ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ দ্য ফলোইং heights of fathers and their sons. বাবা এবং ছেলেদের হাইট দেওয়া আছে, ঠিক আছে? এদের মধ্যে একটা তোমার হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের কথা বলতেছে। এটা বলছে হচ্ছে লাইন অফ রিগ্রেশন। আচ্ছা যাই হোক, এখানে এটা দেওয়া আছে কোরিলেশন, কিন্তু আমি কোরিলেশন কোএফিসিয়েন্টের কথা বলছি না। এটা তো কোরিলেশন কোএফিসিয়েন্ট তোমরা বের করতেই পারো। এটার মধ্যে যদি আমরা হচ্ছে করি, কি বলে, এরকম যে কোনো ডেটা থাকতে পারে, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এই যে আচ্ছা এইটা দেখো, এই যে তোমার যে ডেটাটা দেওয়া আছে, কোন লাইনটা বেস্ট ফিট করবে সেটার জন্য এই যে থিওরিটিক্যালি কিভাবে করতে হবে খুব সুন্দরভাবে আমি এটা বলে দিয়েছি তোমাদের, যে কিভাবে করানো হবে, কিভাবে করতে হবে। তোমার যে ডেটাটা দেওয়া থাকবে সেই ডেটা থেকে তোমাদের যে এরর গুলো বের করতে হবে। এই যে এররটা কি, প্রথমে এই কাজটা করতে হবে, is equal to sum of ei square, ei is equal to কি, yi minus a plus bxi whole square। এইটা বের করতে হবে, এটা বের করে মিনিমাইজ করতে হবে। আচ্ছা, না হলে তাহলে কি অঙ্ক করে দিব তোমাদের দুই একটা? জি স্যার, সেটাই ভালো হবে। প্রসেসটা হচ্ছে তোমাদের যে তোমার একটা যে লাইনটা করে নিবা, ওই যে y equal to fx, এই লাইনটা তোমার ধরে নিতে হবে। সেটাই হচ্ছে তোমার এই যে fx i, আর এইটা হচ্ছে তোমার দেওয়া ডেটা, ঠিক আছে? তো সেইটা ধরে নিলে মানে যে y is equal to a plus bx না, এটা তোমার এই যে f of x i, যেটা y is equal to fx a plus bxi, তাহলে এই a b এর মানটাই তুমি বের করো। xi তো তোমার দেয়াই আছে, তাই না? ডেটা গুলো দেয়া আছে, আর এ করসপন্ডিং yi ও তোমার দেয়া আছে। এই দেয়া থাকলে তোমার এই যে এই সিরিজ একটা বের হবে, এই সিরিজের তোমার একটা a এর সাপেক্ষে একটা b এর সাপেক্ষে তোমাকে ডেরিভেটিভ করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে দুটো ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশন দুটো সলভ করলে a আর b এর মান পাওয়া যাবে। কথাটা বোঝা গেছে? বোঝো নাই? লাইনে থাকো। এই যে দেখো, এই যে এইটা তোমাদের এখানে আমরা ধরে নিয়েছি একটা ইকুয়েশন, তাই না? এটা মেথড অফ লিস্ট স্কয়ার করেছি, রিগ্রেশন লাইন এখানে আমরা বলে দিয়েছি। খুব সুন্দর, এটা খুব সুন্দর করে পড়বা। আমরা ধরে নিয়েছি যে এটা আমাদের ফিটেড লাইন হবে, y is equal to a plus bx। তাহলে মেথড অফ লিস্ট স্কয়ার অনুযায়ী আমাদের এইটা যে এই যে আমাদের কি বলে, মেথড অফ লিস্ট স্কয়ার অনুযায়ী দেখো এই যে আমরা ধরে নিয়েছি এই স্টেট লাইনটা, এটা আমাদের ফিটেড হবে, আর এই যে এগুলো ডেটা আমাদের দেয়া আছে স্ক্যাটার ডেটা। তো এই যে এই ডেটা থেকে এটার যে এই যে আমাদের ফিটেড লাইন ধরে নিলাম, এটার যে ডিফারেন্স, এটার স্কয়ার করে নিয়েছি, একটা ডিসটেন্স, তাই না? সেজন্য এটা স্কয়ার করে নিয়েছি যাতে নন নেগেটিভ হয়। সেটা যদি মিনিমাম হয় তাহলে আমাদের লাইনটা হবে বেস্ট ফিটেড, সেটাই আমরা ধরে নিয়েছি যে y is equal to a bx। আচ্ছা, তাহলে এইটাই আমাদের ফিট লাইনটা। তাহলে a আর b এর মানটা পাওয়া আমার তো দরকার, তাই না? তাহলে এই লাইন থেকে মেথড অফ লিস্ট স্কয়ার আমরা অ্যাপ্লাই করি যদি, তাহলে এই এই যে আমরা একটা ধরে নিয়েছি যে একটা রিগ্রেশন লাইন দ্যাট উইল বি বেস্ট ফিট টু দ্যাট ডাটা। এখান থেকে মেথড অফ প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার আমরা ইউজ করে a b এর মানটা বের করছি। সেটাই কিভাবে, এই যে s, এই s টাই হচ্ছে আমার সাম অফ দা স্কয়ারস অফ দা এরারস।
এটা আমরা মিনিমাম বানাচ্ছি, সেইটাই বানানো হয়েছে। দেখো এই যে s ইকুয়াল টু সামেশন yi মাইনাস a প্লাস bxi স্কয়ার, এটা করে আমাদের এই যে এটা আসছে। তো এইটা একবার যেহেতু আমার আননোন প্যারামিটার হচ্ছে a আর b, তাহলে একবার a এর সাপেক্ষে ডেরিভেটিভ, একবার b এর সাপেক্ষে ডেরিভেটিভ, ঠিক আছে? এটা করা হচ্ছে। এটা যদি মিনিমাম হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা বলতে পারবো ডেল স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয় পজিটিভ, তাহলে তো আমরা বলতে পারবো মিনিমাম, তাই না? ম্যাক্সিমাম মিনিমাম অনুযায়ী ক্যালকুলাস তো করেছো তোমরা। এই জন্য এই এররের যে আমরা সাম অফ দ্য স্কয়ার অফ দ্য এরর্স এর ইকুয়েশনটা পেয়েছি, সেখানে a b আছে। এখানে এটাকে একবার a এর সাপেক্ষে ডেরিভেটিভ, একবার b এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাই যে a এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা এটা পেয়েছি ম্যাক্সিমাম মিনিমার জন্য কি এটা সমান 0 হবে, তাই না? তো ঠিক এইভাবে দুটো করে আমরা এই যে এটা পেয়েছি। দেখো এইটার জন্য a এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যে এই ইকুয়েশনটা পেয়েছি নাম্বার 2, আবার b এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পেয়েছি এই যে নাম্বার 2 এই ইকুয়েশন, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমরা ওই যে n দ্বারা ভাগ করে x বার y বার এগুলো পেয়েছি। পেয়ে দেখো তাহলে দুটো লিনিয়ার ইকুয়েশন না, এটা একটা এটা একটা, a আছে b আছে, তাহলে এটা মিন x বার y বার, হ্যাঁ? তাহলে x বার সামেশন অফ x বার স্কয়ার n, অথবা n দিয়ে ভাগ না করলেও তোমার কোনো আসে যায় না কোনো কিছু। এই দুই ইকুয়েশন থেকে a আর b, এটা আর এটা, এখান থেকে a আর b এর মান, তাহলে এখান থেকে a আর b এর মান পেতে গেলে কি করতে হবে বলতো? n নাম্বার অফ ডেটা লাগবে, সামেশন অফ xi, সামেশন অফ yi, এখানে লাগবে সামেশন অফ xi আর সামেশন অফ xi স্কয়ার আর সামেশন অফ xi yi। এই কয়টা ডেটা হলে আমরা দুটো ইকুয়েশন পাবো, সেই দুটো ইকুয়েশন থেকে a আর b এর মান বের করে এখানে বসাই দিলে আমাদের এটাই হবে ফিটেড লাইন, ঠিক আছে? ধরো সিম্পলি আমি একটা ডেটার কথা বলি, ঠিক আছে? সিম্পলি ধরো একটা ডেটা দেয়া আছে, তবে এক্সাম্পলে যদি আমরা বলি obtain the regression line following data, ডেটা কি দেওয়া আছে সিম্পলি যদি আমি বলি যে x আর y, x এর মান দেওয়া আছে হচ্ছে 0, y মান হচ্ছে -1। শোনো এটা তোমাদের দেওয়া আছে ধরো, তাহলে সলিউশনে তোমার আমি শর্টকাটে লিখছি আর কি। সলিউশনে তোমরা কি লিখবা যে let the রিগ্রেশন অথবা ফিটেড লাইন, রিগ্রেশন লাইন তো ফিটেড লাইন, লাইন বি কি কি ধরে নিবা বলো? y is equal to a plus bx, তাই তো? therefore by অথবা apply the method of least square, বা principle of least square, the normal terms are, এটা না লিখলে হবে, therefore the normal equations লিখলে হবে। নরমাল ইকুয়েশনসটা কি হবে? নরমাল ইকুয়েশন ওই যে উপরে লিখলাম কি n a প্লাস a ইনটু সামেশন অফ xi ইজ ইকুয়াল টু সামেশন অফ yi, তাই না? তারপর একটা কি a সামেশন অফ a আর b, দুটোই a লিখে যাচ্ছে, কি সামেশন অফ xi স্কয়ার is equal to summation of n of I limit দিবা I is equal to 1 up to n। এই হচ্ছে তোমাদের নরমাল ইকুয়েশন, ঠিক আছে? তো তোমাদের এখন দেওয়া আছে কি x আর y এর মান দেয়া, তাই না? তোমাদের একটা টেবিল তৈরি করো, সেই টেবিল মধ্যে দরকার সামেশন অফ xi, সামেশন yi, xi স্কয়ার yi স্কয়ার। তাহলে তোমার দেয়া আছে হচ্ছে x y x স্কয়ার xy, এই কয়টাই তো লাগবে, তাই না? x কি ছিল 0 2 5 7, y কি ছিল -1 5 12 আর একটা কি 20। আচ্ছা তাহলে x স্কয়ার করো, 0 স্কয়ার করলে 0, 2 হলো 4, 5 5 25, 7 7 49। আচ্ছা আর xy 0 4 2 কোনো, ও সরি xy 5 2 কোনো 10, তারপরে 5 12 60,
140, তাই তো? এগুলো কি লাগবে? সাম লাগবে, সামেশন অফ এক্স, এটা সমান কি হবে? 5 7 12 2 14, এটাই তো এন নাকি? না সরি, এটা হচ্ছে সামেশন, এন দিয়ে ভাগ করে দিলে মিন হবে। তারপর ওয়াই এর কত? এটা সামেশন অফ ওয়াই সমান 20 12 5 মাইনাস 1 36, এটা 25 4 29 আর হচ্ছে 49 78 78, আচ্ছা 70 আর হচ্ছে 40 210 হয়ে গেল, তাই না? তো নরমাল ইকুয়েশনে লিখা মাঝখানে যে নরমাল ইকুয়েশনে এই ভ্যালুগুলো আমরা পুট করে কত পাই? এন আমাদের কত? ডাটা কয়টা? 4টা, 1 2 3 4, এখানে আমাদের হচ্ছে এন হলো 4, তাহলে 4a প্লাস সামেশন অফ এক্স আই, এক্স তাহলে 14, 10 হবে 14 লিখেন নাই। 10 শূন্যটা লিখেছি আবার আউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, 14b সমান সামেশন অফ ওয়াই, তাই না? 36, তারপরে 14a প্লাস xi স্কয়ার সামেশন অফ xi স্কয়ার, তাহলে 78b সমান এটা 210 হলো। তাহলে এখান থেকে এবি সলিউশন করতে পারবা তোমরা? এবি সলভ করে পাওয়া যাবে তো? করো তো, এ সমান কি আর বি সমান কত বলো? তাহলে আমাদের বেস্ট ফিটের লাইনটা কি হবে? y is equal to a এর মান প্লাস বি এর মান ইনটু আর এর মান মাইনাস 33/29, 33/29, তার মানে মাইনাস 1 পয়েন্ট সামথিং, কত? 1 পয়েন্ট বি এর মান স্যার 84/29। এরকম নাকি? জি স্যার, বি এর মানটা 2.89, হুম, এর মানটা স্যার তাহলে 1। এই হলো তোমাদের বেস্ট ফিটেড রিগ্রেশন লাইন, বলো? যে কোনো ডেটা থাকলে এটা করা যাবে, ঠিক আছে? জি স্যার। এই তো, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ওই যে আমাদের মেজার অফ ডিসপারশনের ক্ষেত্রে যে চ্যাপ্টারটা, ওইটার মধ্যে স্যার একটা টপিক ছিল চেঞ্জ অফ অরিজিন, চেঞ্জ অফ স্কেল। স্যার এটা কি স্যার আমাদের করতে হবে মিনের ক্ষেত্রে, মোডের ক্ষেত্রে, মিডিয়ানের ক্ষেত্রে? এগুলো ওগুলো স্যার পড়েছি না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়বো না। স্যার রিগ্রেশন করে ইন্ডিপেন্ডেন্ট অফ মানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট? ওই যে অরিজিনের পরে নাকি, তাই না? হ্যাঁ, এই টপিকটা রিগ্রেশন কোরিলেশনের চ্যাপ্টারের ভিতরে দেখছিলাম এই টপিকটা। ওর রিগ্রেশনের ক্ষেত্রে চেঞ্জ অফ স্কেল, চেঞ্জ অফ অরিজিন, এটা কি হয় কিনা, এগুলো কি স্যার লাগবে আমাদের রিগ্রেশন কোরিলেশন? না কোরিলেশনের মধ্যে পড়েছে মনে হয়। জি স্যার, জি স্যার। কোরিলেশন কোএফিশিয়েন্ট, কোরিলেশনের মধ্যে ওগুলো এসে যায় তো, স্যার পড়েছেন না? আর আমি এখন যা বললাম এই কথাগুলো ভালোভাবে শোনো এবং এই অনুযায়ী পড়াশোনা করো, সমস্যা হবে না। আর একটা কি থাকলো? টেস্ট অফ সিগনিফিকেন্স নাকি? জি স্যার। টেস্ট অফ সিগনিফিকেন্স, হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, তাই না? অনেক কিছুই এর ভিতরে এসে যাচ্ছে। তাহলে এখানে আসছে তোমাদের কি কি বলো তো, সংক্ষেপে বলি। হাইপোথিসিসটা কি, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, একটা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসটাকে টেস্ট করার স্টেপ গুলো কি কি, তারপরে ক্রিটিক্যাল রিজিয়ন, টাইপ 1 টাইপ 2 এরর, লেভেল অফ সিগনিফিকেন্স, তারপরে হচ্ছে তোমাদের কিছু এক্সাম্পল করা হয়েছে যে এই হাইপোথিসিসটা কি রিজেক্ট করা যাবে নাকি অ্যাকসেপ্ট করা যাবে, এরকম। আবার হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হতে পারে, এই যে ক্রিটিক্যাল রিজিয়ন, তারপরে হচ্ছে তোমার probability of type 1 error which is developed by almost all the level of significance, 5% and 1% level of significance of the test hypothesis. Test of significance on a class. Testing hypothesis, how to test, not test, t-test, chi-test,
আবার ওয়ান টেইল টেস্ট, টু টেইল টেস্ট, বিভিন্ন ধরনের টেস্টের কথা বলা হয়েছে, তাই না? এক্সাম্পল, একটা হাইপোথিসিস কখন রিজেক্ট হবে, কখন অ্যাকসেপ্টেড হবে, তার অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? ঠিক আছে, কিছু তথ্য দেওয়া হলো, সেখান থেকে বলা হলো যে এটা কি একটা পপুলেশনের একটা স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল দিয়ে বলা হলো যে এর ভেরিয়েন্সটা বা মিনটা বা কোন একটা ইনফরমেশন বলে দেওয়া হলো যে এর মিনটা 10, ভেরিয়েন্সটা 20 বা 25 বলে দেওয়া হলো, এটা তো হাইপোথিসিস, তাই তো? সেইটা কি তোমার অ্যাকসেপ্টেবল কিনা, তার মিন বা ভেরিয়েন্সটা সেটা হবে কিনা, সেটা তোমাকে টেস্ট করতে হবে, তাই না? টেস্ট অফ সিগনিফিকেন্স, হাইপোথিসিসটা ধরে, এটা নাল হাইপোথিসিস ধরে এটাকে তোমাকে টেস্ট করতে হবে। সেই টেস্টের যে তোমার হচ্ছে প্রসেস, এই প্রসেস অনুযায়ী তোমাদের টেস্ট করে বলতে হবে হাইপোথিসিসটা তোমার রিজেক্টেড কি অ্যাকসেপ্টেড। এই যে দেখো এখানে প্রসেসটা বলেই দেওয়া হয়েছে। ফলোইং স্টেপস সামারাইজ ইন টেস্টিং অফ এ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। যে নাল হাইপোথিসিস ধরে নিতে হবে, তার একটা অল্টারনেটিভ হাইপোথিসিস বের করতে হবে, চুজ অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ সিগনিফিকেন্স, আলফাটা বের করতে হবে, তারপরে টেস্ট স্ট্যাটিস্টিকটা বের করতে হবে, জেড ভ্যালুটা বের করার পরে আমাদেরকে ডিসিশনে আসতে হবে যে এটা আমরা অ্যাকসেপ্ট করবো আর রিজেক্ট করবো, তাই না? প্রসেস গুলো সবসময় মাথায় রাখো, পরীক্ষার হলে গিয়ে কোনো অঙ্ক মনে রাখা সম্ভব হয় না, প্রসেস মাথায় রাখা। বলা হচ্ছে স্যাম্পল অফ 400 আইটেমস অফ র ফ্রম এ নর্মাল পপুলেশন whose mean is 5 and variance is 4. The sample mean is 4.45. Can the sample be regarded as the true random sample drawn from the population? এই স্যাম্পলটা ট্রু স্যাম্পল কি হবে? হবে যদি স্যাম্পল মিনটা যদি পপুলেশন মিনের সমান বা কাছাকাছি হয়ে যায়, তখন হবে, তাই না? এটা যদি না হয় তাহলে রিজেক্ট হবে, আর হলে অ্যাকসেপ্টেড হবে। এইভাবে সিম্পলি এখান থেকে এই বিষয়গুলো, এর বাইরে আর কিছু নাই। এই যে যে জিনিসগুলো তোমাদের করানো হয়েছে, যে হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড কি রিজেক্টেড বের করা হবে কিভাবে, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, একইভাবে বের করতে হবে, একই প্রক্রিয়ায়। ডিফারেন্স অফ মিনের যদি ডিফারেন্স থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা কিছু অঙ্কও করে দেওয়া হয়েছে, এগুলোই করবো, এর বাইরে কিছু করার দরকার নেই। এই অনেক, একটা হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? আর একটা ভেরিয়েন্স, তিনটার ক্ষেত্রে করা হয়েছে। আর একটা করা হয়েছে তোমাদের এই যে কন্টিজেন্সি টেবিল, তাই না? কন্টিজেন্সি টেবিলের ওখানে কিছু প্রবলেম করানো হয়েছে না তোমাদের, পেজটা ওপেনই হচ্ছে না, অনেকগুলো ওপেন করা হয়েছে। এই যে টেস্ট অফ সিগনিফিকেন্স অফ সিঙ্গেল ভেরিয়েন্স, একটা সিঙ্গেল মিন ভেরিয়েন্স আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তিনটাই তো করা হয়েছে। সে প্রত্যেকটারই মোটামুটি একটা করে তোমাদের ডেফিনেশন, এক্সাম্পল, কিছু অঙ্ক, এগুলো করে দেওয়া হয়েছে, তাই না? এই যে টেস্ট অফ সিগনিফিকেন্স অফ সিঙ্গেল ভেরিয়েন্স এর ক্ষেত্রে কি হবে, এখান থেকে মোটামুটি এই তিন ধরনের জিনিস। আর একটা হচ্ছে টি টেস্ট আর কাই স্কয়ার টেস্ট, দুটো থাকছে এখানে। টেস্ট গুলো তো তোমরা মনে হয় আরেকটা কোর্সে পড়েছো, তাই না? তাহলে এখানে হচ্ছে টেস্টিং হাইপোথিসিস, তোমাদের আরেকটা আসছে, সেটা হচ্ছে টাইপ 1 টাইপ 2 এরর আছে, আর হচ্ছে ডিফারেন্স ফ্রম মিন, একটা ভেরিয়েন্স আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তিনটাই করা হয়েছে, তাই না? এই পেজটা দেখতে পাচ্ছ নাকি? ওইগুলোর সাথেই থাকবে তোমাদের হচ্ছে কন্টিজেন্সি টেবিল। আমি যে প্রবলেম গুলো করিয়েছি তোমাদের, এই প্রবলেম গুলো ট্রাই করার চেষ্টা করো। অর্থাৎ এই 8 নম্বর সেটে তোমাদের আবারও শোনো, কোশ্চেনের বিষয়গুলো এখন আসবে তোমাদের হচ্ছে হাইপোথিসিস কি, তার এক্সাম্পল হতে পারে। তো হাইপোথিসিসের সাথে আসতে হচ্ছে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? টেস্ট অফ সিগনিফিকেন্সটা কি, এরর কত ধরনের, এরর টাইপ 1 টাইপ 2, আর ক্রিটিক্যাল রিজিয়ন, লেভেল অফ সিগনিফিকেন্স,
ডেফিনেশন, এক্সাম্পল, থিওরিটিক্যাল টাইপ গুলো এর মধ্যে, আর এর সাথে কিছু এক্সাম্পল, সেই এক্সাম্পল গুলো হচ্ছে অর্থাৎ প্রবলেম সলভিং, যে কোনো ডেটা দেওয়া আছে বা কোনো এক্সাম্পল দেওয়া আছে, সেখান থেকে তোমার একটা হাইপোথিসিস চুজ করতে হবে, অথবা হাইপোথিসিস বলে দেওয়া আছে দ্যাট শুড বি ইওর নাল হাইপোথিসিস, সেখান থেকে তোমার ওই হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করবা কি রিজেক্ট করবা, সেটা তোমাকে টেস্ট করে তোমাকে বের করতে হবে। সেই টেস্টটা কয়টা? 3টা আছে, ঠিক আছে। তোমার প্রবলেমটা দেওয়া থাকতে পারে এই অ্যাবাউট মিন, ডিফারেন্স অফ মিনস, মানে অনেকগুলো মিন দেওয়া থাকে, ভেরিয়েন্স আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 3টার ক্ষেত্রে জাস্ট 3টা ফর্মুলা, যে 3টা আগে বলা হলো, দেখানো হলো, ঠিক আছে। এই যে সিঙ্গেল মিন, সিঙ্গেল ভেরিয়েন্স, তারপরে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর বিভিন্ন ধরনের মানে অনেকগুলো যদি দুটো গ্রুপের দেয়া থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মিন, সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি? এই 3টা জিনিস মাথায় রাখবে, এগুলোর ভিতর থেকে অঙ্ক। তাহলে এ বি গেল, এখন আসবে তোমার হচ্ছে কন্টিজেন্সি টেবিলে। কন্টিজেন্সি টেবিল, কন্টিজেন্সি টেবিলটা কি? হ্যাঁ, কন্টিজেন্সি টেবিলের এখানে অঙ্কগুলো করবা, ঠিক আছে। এই জিনিসটা পুরোটা আমি যে ডেসক্রিপশন লিখে দিয়েছি পুরোটা পড়বা, তাহলে কন্টিজেন্সি টেবিল অনুযায়ী টেবিলে কি তথ্যগুলো আছে এবং সেখান থেকে কি ক্যালকুলেশন করতে হবে, কিভাবে করতে হবে, পুরো ডিটেইল লিখে দেওয়া আছে। এগুলো আবার উচ্চারণ করলে আবার একটা ক্লাস নেওয়া হয়ে যাবে। তো এখানে এক্সাম্পল করে দিয়েছে একটা মিডল ক্লাস ফ্যামিলির আর্নিং, হ্যাঁ, পুয়ার, মিডল ক্লাস এবং মোটামুটি যারা সচ্ছল, 3টা ক্লাসের একটা কি বলা হয় ইনকাম গ্রুপ, 3টা ক্লাসের 3টা ক্লাস অফ ইনকাম গ্রুপস, তাদের একটা ডেটা দেয়া আছে। সেখান থেকে একটা প্রবলেম কন্টিজেন্সি টেবিল ড্র করতে বলা হয়েছে। সেখানে তোমার যে হাইপোথিসিসটা কেমন হবে, সেখান থেকে আমার এখানে বলা আছে শো দ্যাট দ্য স্যাম্পলিং টেকনিকস অফ দ্য ইনভেস্টিগেশন আর ইন্ডিপেন্ডেন্ট অন দ্য ইকোনমিক কন্ডিশনস অফ দ্য ফ্যামিলিজ, এইটাই দেখাতে হবে, এটাই তোমার হাইপোথিসিস। ঠিক কন্টিজেন্সি টেবিল থাকলে সেখান থেকে হাইপোথিসিসটা কিভাবে ড্র করতে হবে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে না রিজেক্ট করতে হবে। এই যে 2/2 কন্টিজেন্সি টেবিলের জন্য যে ফর্মুলা, এই মোটামুটি এই এখানকার এইটাই। এখানে 2টা পার্ট, তোমার হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিসের টেস্ট, আর তার সাথে কন্টিজেন্সি টেবিল। অনেক বড় চ্যাপ্টার, কিন্তু মোটামুটি সামারাইজ করে নাও। দ্য হাইপোথিসিস, হাইপোথিসিসটা টেস্ট কিভাবে করতে হবে, তার রেজাল্টটা কি হবে, আর এখানে হচ্ছে কন্টিজেন্সি টেবিল এবিসি, এই 8 নম্বর সেট। মোটামুটি 5 সেট হয়ে গেল আমার কিন্তু আলোচনা, তাই না? আর বলো। আপনার পিডিএফটা পড়লেই তো হবে, তাই না? হ্যাঁ, আপনার দেওয়া পিডিএফটা পড়লেই তো হবে, মানে শোনো শোনো, আমি বলি তোমাদের আরো ক্লিয়ার করি। তোমাদের সেন্টিমেন্টটা আমি বুঝতে পেরেছি, তোমরা যেটা বলতে চাইছো। আমি তোমাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারি না, আমি অধিকারটা আমার নাই, কারণ আমি জানি না পরীক্ষায় তোমাদের কি থাকবে। পরীক্ষার কোশ্চেন হাতে পাওয়ার পরে আমিও জানবো, তোমরাও জানবো। এমনও হতে পারে আমারটা নাও থাকতে পারে, ঠিক আছে। তা আমি নিশ্চিত করে বলতে পারি না যে এটা থাকবে, এটা থাকবে। আমি বলছি তোমাদের, আমি যেগুলো করিয়েছি যদি থাকে, এগুলো করবা, তোমাদের সব কভার করবে। এগুলো প্রথম পড়াটা তোমরা আমার যে ক্লাসটা, এটা সম্পূর্ণ নিখুঁত ভাবে করবে, এখানে কোনো কিছু বাদ দিবে না। এখানে সংক্ষিপ্ত করে প্রতিটা ক্যাটাগরি থেকে, প্রতিটা টপিক থেকে তোমাদের পড়ানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আসার কথা না, সবই কভার করা হয়েছে। এটা প্রথম পড়াশোনা করবে এবং সবগুলো নিখুঁত ভাবে, ঠিক আছে। এরপরে তোমাদের সালের প্রশ্নগুলো দেখবা, ধারণাটা পেয়ে যাবে। না, আমি কখনোই বলতে পারি না এটা থাকবেই 100%। যেমন এখানে কোশ্চেনটা কি হয়, যেমন কন্টিজেন্সি টেবিলের একটা প্রবলেম থাকেই, মানে আমারটা থাকবে না, অন্য আরেকটা থাকবে, যেটা থাকুক না কেন। এই যে আমি টেবিল দিয়েছি, টেবিলের ফর্মুলা
হ্যাঁ, এই যে একটা অঙ্ক করে দিয়েছি, এটা টেবিলের ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিবা, ডেটা বসাই দিবা, শেষ হয়ে যাবে। অঙ্কটা ডেটা কিছু আলাদা উল্টা পাল্টা থাকতে পারে, এই তো এই টেবিলের বাইরে আর যাবে কিভাবে? তুমি এইটা ভালো করে শেখো, তাহলে এখান থেকে একটা অঙ্ক পেয়ে যাবে। কারটা থাকবে থাকুক। আর এ বি এর মধ্যে ওই যে কিছু ডেফিনেশন থাকছে, যে হাইপোথিসিস কয় ধরনের, কি কি, কোন হাইপোথিসিসের ডেফিনেশন, এক্সাম্পল, প্রপার্টিজ, একটা হাইপোথিসিস রিজেক্ট করবো না অ্যাকসেপ্ট করবো, একটা প্রবলেম দাও, শেষ এখানকার হিসাব। তো এই তিনটা, এর বাইরে আর এই তিন ধরনেরই তো আমি করিয়েছি, তাই না? এর বাইরে আর তেমন কি আছে? এই মোটামুটি তো আমার আলোচনা মোটামুটি 5 সেট হয়ে গেছে। হ্যাঁ, আনসার করার মতো হয়ে গেছে। 5 সেট যদি আনসার করতে পারো তো হয়ে গেল, আর কি লাগে? 8 সেট করতে হবে। আর স্যার যেগুলো করিয়েছেন সেগুলো করো। আবারও বলছি, প্রথম পার্ট বিভিন্ন ধরনের ডিসকাশন যেগুলোতে আছে, স্ট্যাটিস্টিক্স কি, পপুলেশন কি, স্যাম্পল কি, এগুলোর মধ্যে রিলেশন কি, পপুলেশন আর স্যাম্পলের মধ্যে রিলেশন কি, পপুলেশন বিট কোনটা, স্যাম্পল বিট কোনটা, ঠিক আছে? তো পপুলেশনের মিন কিভাবে ড্র করা হয়, কেন করা হয়, সরি পপুলেশনের স্যাম্পল কেন নেওয়া হয়, তারপরে সেখানে তোমাদের ফ্রিকোয়েন্সি পলিগন আছে, স্যার বলো। স্যার এগুলো আমাদের মিলে হচ্ছে একটা সেট, বলো। স্যার আমাদের টেবুলেশন অফ র ডাটা এটা পড়ানো হয়নি মনে হয় স্যার। কোনটা রে, এটা কোন সেটের কথা বলছো? স্যার প্রথম সেটে একটা দেখলাম বিগত সালে এটা আছে। যা পড়িয়েছি সেগুলোই পড়ো। ওই যে ফ্রিকোয়েন্সি পলিগন টলিগন গুলোর কথা বলেছি না, হিস্টোগ্রাম, স্যার, বার তাহলে ডায়াগ্রাম, সমস্যা নেই। ওগুলো পড়ো। জি স্যার। ওগুলো এর মধ্যে আসে। ওই টেবিলের মধ্যে আবার কি আসবে? টেবিলে আর না হলে গ্রাফ। এই টেবিলে ডেটা টেবিলে দিবা, হয়ে গেল। আর টেবিলটায় গ্রাফ করে দিলা, হয়ে গেল। ঠিক আছে? এইটা তোমার প্রথম সেটের মধ্যে। মেজার অফ ডিসপারশন, মেজার অফ হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ লোকেশন, মেজার অফ লোকেশন ওখান থেকে আসছে, ডিসপারশন আসছে, এর মধ্যে শুধু স্কিউনেস কার্টোসিস চলে আসছে। তারপরে 5 নাম্বার সেটে না 6 নাম্বার সেটে আসছে কোরিলেশন আর রিগ্রেশন। কোরিলেশন রিগ্রেশনের এই সাউন্ড আসতেছে কারো? কোরিলেশনের ডেফিনেশন, কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করা, কোরিলেশন কোএফিশিয়েন্টের ওই লিমিট, আর হচ্ছে এখানে রিগ্রেশন। রিগ্রেশনের মধ্যে হয়তো একটা অঙ্ক থাকে, অথবা ওখানে একটাই থিওরেম আছে, প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার। স্যার কোরিলেশনের যে লিমিটটা -1 থেকে +1, ওইটা কি স্যার প্রমাণ আসতে পারে? প্রমাণটা কি পড়বো আমরা? আরে কি আসতে পারে আমি কিভাবে বলবো? বলছি ওর মধ্যে এই জিনিস কয়টাই আছে, না স্যার, অবশ্যই আমাদের করবা। যদি প্রমাণ আসে তাহলে কি, যে প্রমাণ আসলে হচ্ছে করে দেখাতে হবে না? আর যদি বলে যে এর লিমিটটা কত, স্যার এটা আর কি পড়ানো হয় নাই স্যার, আমরা এক- বিগত বছর করো নাই? না স্যার, এটা বিগত বছর স্যার পড়ানোর কথা, তুমি তো বলতে আমাকে তখন স্যার কোরিলেশন করি নাই, স্যার পড়ার নাই, তাহলে আমি পড়িয়ে দিতাম। তখন তো বলো কোরিলেশনের ডেফিনেশন, কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করা পারো তো? জি স্যার। পারো। কোরিলেশন কোএফিশিয়েন্টের আর কি থাকলো? প্রপার্টিজ আর লিমিট। লিমিটের ওটা তো ছোট্ট একটা প্রমাণ করে নিবা, শেষ। ওটা অল্প অল্প করাই তোমাদের ফুল একটা সেট হচ্ছে। আর এখানে রিগ্রেশনের কি, রিগ্রেশনের শুধু মেথডটা আর হচ্ছে অঙ্ক করা। অঙ্কটা একটা করেই দিলাম, খুব সুন্দরভাবে এই অঙ্কটা করবা, সুন্দরভাবে মাঝখানে লেখাগুলা লিখবা যেভাবে আমি ওই সূত্রটা ইয়ে করে দিয়েছি, একটা থিওরিটিক্যালি লিখে দিয়েছি না, যে let y is equal to a plus bx beta fitted curve to the given data। হ্যাঁ, তখন তারপরে আবার হচ্ছে মেথড অফ লিস্ট স্কয়ার অ্যাপ্লাই করে এবং ম্যাক্সিমা মিনিমা
অ্যাপ্লাই করে প্রমাণ করার ক্ষেত্রে স্যার যেটা আর কি করে নরমাল ইকুয়েশন অঙ্কের ক্ষেত্রে হ্যাঁ ওই কথাগুলো সুন্দর করে লিখবা অঙ্ক করার সময়, সেটা বলছি। নরমাল ইকুয়েশনটা নিয়ে আসলে নরমাল ইকুয়েশন লেখার পরে ওই অনুযায়ী টেবিল তৈরি করলা, টেবিল তৈরি করে টেবিল থেকে ডেটাগুলো পুট করে দিলা, নরমাল ইকুয়েশন পেয়ে গেলা, সলিউশন করলে এ বি এর মান বসিয়ে দিলা, তোমার রিগ্রেশন লাইনটা শেষ। খুব অল্পতে একটা সেট। আর এখান থেকে তো বলেই দেবো কোরিলেশন রিগ্রেশন মিলে সেট পাস হবে তো। হ্যাঁ, এক সেট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে স্যার ক্লিয়ার হয়েছে নাকি সেটা বলো। জি স্যার, হ্যাঁ বলো কি বলছিলে। তাহলে স্যার টিউটোরিয়াল পরীক্ষাটা স্যার কি আমরা স্যার মানে কতটুকু সিলেবাসের উপর দেব স্যার? টিউটোরিয়াল জি স্যার। পড়া তো থাকলে তাই না, জি স্যার। পুরা সেটের পুরা কি বলে পুরা কোর্সেরই প্রিপারেশন তো তোমাদের থেকে গেল। তোমরা হচ্ছে ওই প্রথম 3টা প্রিপারেশন নিয়ে আসো। জি স্যার, প্রথম 3টাই ভালো হবে। প্রথম 3টা আর স্যার আমরা কি হচ্ছে আমাদের কি হচ্ছে খাতা নিয়ে যাব, পেজ নিয়ে যাব নাকি স্যার হচ্ছে অফিস? না তোমাদের কি পরীক্ষা দাওনি এর আগে? না স্যার আমরা তো ফার্স্ট ইয়ার আবার হচ্ছে প্রথম এটা না পরীক্ষা খাতা তোমাদের এখান থেকে দাও। এটা যেমন পরীক্ষা দিয়েছো তেমনই পার্ট অফ এক্সামিনেশন। ঠিক আছে, আশা করি যা বলেছি তা বুঝতে পেরেছো এবং এটা দিয়ে কাজ হবে। জি কাজ তাদেরই হবে না যারা মনে করেছিল এখানে আমি বসে 20টা প্রশ্ন লিখে দিব, সে 20টা প্রশ্নের মধ্যে বলবো যে এর মধ্যেই থাকবে। এরকম এক্সপেক্ট যারা করেছিল তাদের শুরু থেকেই তো নেগেটিভ, তাই না? তাদের কাজ হবে না, তাদের কাজ হওয়ার দরকারও নাই। আমি যেভাবে বলেছি সুন্দরভাবে যদি এই ডিরেকশনটা ফলো করো আর এইগুলো পড়ো, আশা করি ভালো হবে, খারাপ কিছুই হবে না। এর বাইরে কিছুই আশার নেই। সর্বোচ্চ হবে কি অঙ্কটা একটু চেঞ্জ হবে, ডেটাটা চেঞ্জ করে দিবে, তো কি হলো, তোর প্রসেসটা ঠিক থাকে। তো ঠিক আছে, ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও।